ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাবনা সুজানগরের দুলাই জমিদার বাড়ি। আজকের এই ঝকঝকি দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু অন্যরকম সময় কাটাতে। আজ আমাদের গন্তব্য পাবনা সুজানগরের একমাত্র মুসলিম জমিদার বাড়ি, যেটিকে আজিম চৌধুরীর জমিদার বাড়ি বলে পরিচিত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাবনার রাজাই মণ্ডল নামক একটা স্থানে। 3 রাস্তার মোড়, এটা সামনেই 3 রাস্তার মোড়। আর আমাদের হাতের বাঁদিকে যে রাস্তাটা, এই পাশটা, এটা চলে গেল পাবনা শহরের দিকে। আর হাতের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো চলে গেল আতাইকুলার দিকে। আমরা আজকে যাব আজিম চৌধুরীর রাজবাড়ি। পাবনার সুজানগর উপজেলায় দুলাই নামক স্থানে এই আজিম চৌধুরীর রাজবাড়ি। এটা যেতে গেলে আমাদেরকে আতাইকুলা হয়ে দুলাই হয়ে তারপর যেতে হবে। তো চলুন, আসুন আমাদের সাথে যাওয়া যাক। পাবনা কাজিরহাট হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি। একটু পরেই আতাইকুলা বাস স্ট্যান্ড, সেখানে স্বভাবতই গাড়ির অনেক চাপ। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আজিম চৌধুরীর রাজবাড়ির ঠিক সম্মুখভাগেই। এখান দিয়েই ভিতর ঢুকে যেতে হয়। আমরা এখন ভিতর ঢুকে যাব। আর একটা লক্ষণীয় বিষয় হলো, এই রাজবাড়ির চারদিকে আগেকার রাজা মহারাজারা রাজবাড়ির চারদিকে পুষ্করিণী করতো, বিশাল বড় দিঘির মতো। এটা হলো শত্রুর হাত থেকে আসলে বাঁচার জন্য, যাতে শত্রুরা ইচ্ছা করলেই এই পুকুর পাড়ি দিয়ে, দিঘি পাড়ি দিয়ে ঢুকতে পারতো না, আক্রমণ করতে পারতো না। তো আমি অনেকগুলো রাজবাড়ি ঘুরেছি বাংলাদেশের, 40-50টা হয়তো হবে, বাট এরকম পরীক্ষা কোথাও দেখিনি। এই পরীক্ষাটা কিন্তু চারদিক দিয়েই করা। আমরা আপনাদের সামনে দেখাবো, আপনারা আসুন। এই রাজবাড়িতে ঢুকতে হলে জনপ্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। এছাড়া বাইক বা অটো থাকলে সেজন্য 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। গেট দিয়ে প্রবেশের শুরুতেই কিছু সুন্দর ভিউ পয়েন্ট দেখা যায়। এখানে দাঁড়িয়ে আপনি খুবই সুন্দর ছবি তুলতে পারবেন, যে ছবিগুলো আপনার স্মৃতি হয়ে থাকবে। এখানে লেখা আছে, আমরা আপনাকে দেখছি, মানে সব জায়গায় সিসি ক্যামেরার কভারেজ করা আছে, কাজেই সাবধান। এদিকে খুব সুন্দর ফুলের বাগান। বন্ধুরা, আপনাদের একটু আগে আমরা এই বাড়ি ঢোকার আগে কিন্তু একটা পরীক্ষা দেখালাম, মানে বিশাল বড় দিঘি, সেটা কিন্তু পুরো বাড়িটা ঘুরে অলরেডি এখানে চলে আসছে। এই যে এ প্রান্তের অংশটা, মানে সমগ্র বাড়িটাকে এমনভাবে চারদিক দিয়ে দিঘিকরণ করা হয় যাতে যে কোনো ধরনের শত্রুরা আসলে আক্রমণ করতে না পারে। আর আগেকার আমলে কিন্তু এই সমস্ত দিঘিতে কুমির ছেড়ে রাখা হতো, যাতে কেউ সাহসও করতো না যে এই দিঘি পার হয়ে জমিদার বাড়ি দিকে আক্রমণ করবে। এটা একটা সুরক্ষা ব্যবস্থা আসলে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আজিম চৌধুরী রাজপ্রাসাদের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে, মেইন গেট, যেখানে আমরা অনেকগুলো স্তম্ভ দেখতে পাচ্ছি। বিশাল আকৃতির একটা স্তম্ভ, সবগুলোই ভঙ্গুর প্রায়। আর এখান দিয়ে সোজা গেলে হলো মসজিদ। আর এই সুযোগে আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, বাংলাদেশের একমাত্র মুসলিম জমিদার বাড়ি কি এটা আমি ঠিক জানি না, যদি আপনারা জানেন একটু কমেন্টে লিখে দিন। তো এই আজিম চৌধুরীর যে জমিদার বাড়ি, এটার মূল প্রতিষ্ঠাতা কিন্তু তার বাবা রহিমউদ্দিন চৌধুরী। তিনি যখন জমিদারি পান তখন তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন এবং তার ছেলের নামে এই বাড়ির নামকরণ করেন।
আর এই বাড়িটি কিন্তু 250 বছরের পুরনো, অনেক পুরাতন। আপনারা এখানে আসলে অবশ্যই অনেক ইতিহাসের ছোঁয়া পাবেন। আসেন আমরা ঘুরে দেখি। বন্ধুরা, মূল গেট দিয়ে ঢুকলেই প্রথমেই কিন্তু হাতের বাঁদিকে যে বিশাল একটি সান বাঁধানো পুকুর ঘাট। পিছনে বিশাল বড় একটা মসজিদ আছে। এটি আসলে নির্মাণশৈলী দেখে মনে হচ্ছে সে সময়কার আমলেরই তৈরি, 200-250 বছর আগের হবে। এই রাজবাড়ির প্রতিটি ইটের মাঝে যেন মিশে আছে 200 বছরের ইতিহাস। সেই সময় এই অঞ্চলের প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দুলাইয়ের বেশ নামডাক ছিল। বন্ধুরা, আমরা এখন আছি আজিম চৌধুরীর বাড়ির একটা মূল একটা স্পটে। এই অংশটা, এই বাড়ির এই অংশটা দেখে মনে হয় এটা ছিল একটা প্রধান একটা অংশ। বাড়িটা কিন্তু যথেষ্ট ভঙ্গুর, তবে একটা জিনিস ভালো লাগলো যে এটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পুরো বাড়িটিকে এটাকে করে এখন সংরক্ষণ করা হয়, টিকিটের ব্যবস্থা করা হয়েছে, মানুষজন টিকিট দিয়ে দেখতেছে। আমি আর অনেকগুলো জমিদার বাড়ি দেখছি যেগুলোর অবস্থা এটার চেয়ে অনেক ভালো, কিন্তু সেটা সংরক্ষণ করা হয় না। সংরক্ষণের অভাবে সেখানে গিয়ে রীতিমতো আজে বাজে কাজকর্ম চলে, অনৈতিক কাজকর্ম চলে। এইটার মতো যদি বাকি সবগুলো রাজবাড়িও সংরক্ষণ করা হতো তবে নিশ্চয়ই সেখান থেকে সরকারের একটা রাজস্ব পেত, এলাকাবাসীও নিরাপদ থাকতো, একটা দর্শনীয় স্থানও হতো। দুলাই রাজবাড়ির কক্ষের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। জমিদার বাড়িগুলোর ক্ষেত্রে সময়ের সাথে সাথে অনেক অংশ ধসে পড়ে, সংস্কার করা হয় এবং বিভিন্ন সময়ে তা পুনর্নির্মাণের ফলে কক্ষের সংখ্যা পরিবর্তন হয়ে যায়। আসেন আপনাদের এবারে মূল অংশটা দেখাই। বিভিন্ন বিবরণ থেকে জানা যায় এ রাজবাড়িতে 50 থেকে 60টি মতো কক্ষ ছিল, যা সবগুলোই এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। এটা হলো এই বাড়ির মূল অংশ। কারো কার্যই বলে দিচ্ছে যেটা একসময় আসলে প্রধান অংশ হিসেবে ছিল। এখানেই হয়তো তাদের প্রধান বাসভবন, তাছাড়া বিচার কার্য, পাশাপাশি আরও অন্যান্য যা যা ছিল খুব সম্ভব এই অংশতেই হতো। আর এই অংশর পাশেই দেখা যাচ্ছে এটা হলো লেখা দরবার ও কাচারি ঘর। এই অংশটা এখানে দরবার হল হতো এবং কাচারি ঘরে যাবতীয় কার্যক্রম হতো। এখানকার সুন্দর ফোয়ারা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর মূল অংশটাই দেখেন, এখানে বসার মতো একটা সুন্দর জায়গাও আছে। এটা হয়তো পরে করা, আমার যতটুকু মনে হচ্ছে। আপনারা আসলে এখানে বসবেন, ভালোই লাগবে। এই রাজবাড়ির স্থাপত্যশৈলীতে আমরা ব্রিটিশ এবং স্থানীয় স্থাপত্যের একটি মিশ্রণ দেখতে পাই। সে সময় জমিদাররা তাদের শৌখিনতা প্রকাশের জন্য দালানের নকশার গায়ে বেশ কারুকাজ করতেন, যা আজও টিকে আছে। বনেদি ঘরানার স্থাপত্যশৈলী অনুযায়ী সুউচ্চ ছাদ, প্রশস্ত বারান্দা আর ভারী দেয়াল সব কিছুতেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। একসময় এখানে জাঁকজমকপূর্ণ উৎসব হতো, মানুষের কোলাহলে মুখর থাকতো এ রাজবাড়ির আঙিনা। যদিও কালের পরিক্রমায় আজ সেই রাজবাড়ি তার জৌলুস হারিয়েছে, তবুও আজ এই দালানগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় সেই সমস্ত সোনালী অতীতের কথা। আজ আমরা এখানে দাঁড়িয়ে শুধু পুরনো দেওয়াল দেখছি না, দেখছি একটি অঞ্চলের প্রায় 2 শতাব্দীর ইতিহাস। বন্ধুরা, পিছনের এই ভবনটা, এটা হলো বিচার এবং খাজনা আদায়ের জন্য এই ভবনটা ব্যবহার করা হতো। এখানে আসলে প্রজাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ধরনের বিচার কার্য সিদ্ধান্ত নেওয়া হতো। আসেন আমাদের সাথে, অন্যান্য অংশ আমরা দেখাই। ঐতিহ্য ধরে রাখা আমাদেরই দায়িত্ব। তাই এমন সুন্দর জায়গায় ঘুরতে এসে এখানকার পরিবেশ যেন আমরা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি। নির্দিষ্ট ডাস্টবিনেই আমরা ময়লা ফেলব। বন্ধুরা, এটা হলো ছাদে ওঠার সিঁড়ি, এখান দিয়ে উঠতো।
জমিদার বাড়িটির ছাদের দিকে তাকালেই এটি যে কতটা প্রাচীন তা সহজে বোঝা যায়। দেয়ালের অংশ কোনো রকমে টিকে থাকলেও জমিদার বাড়িটি একেবারে ছাদহীন। বন্ধুরা, এই পুরো চারপাশটা যেটা দেখা যাচ্ছে এটা হলো আজিম চৌধুরী রাজবাড়ির অন্দরমহল। অনেকগুলো ঘর দেখা যাচ্ছে, আর এখানেই আসলে একসময় আজিম চৌধুরী এবং তার স্ত্রী এবং তার ঘনিষ্ঠজনরা থাকতো। আজ আসলে কেউ নেই, পুরো বাড়িটি ফাঁকা। এটাই আসলে ইতিহাস। বন্ধুরা, আমরা দুলাই রাজবাড়ির ঠিক পাশেই আছি। একটা অত্যন্ত সুন্দর বিষয় হলো এখানকার কর্তৃপক্ষ রাজবাড়িটির সাথেই একটি বিশাল পার্কের মতো ব্যবস্থা করেছে। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, আর হলো এখানে খুব সুন্দর সময় কাটে। ওই দেখেন অনেকগুলো বাচ্চা কাচ্চা খেলাধুলা করতেছে, অনেকগুলো অল্প বয়স্ক বাচ্চাও আছে, অনেকগুলো বয়স্ক বাচ্চাও আছে আর কি। তারা সবাই খেলাধুলা করতেছে। আপনারা আসলে এখানে সময় কাটাতে পারবেন খুব সুন্দর। শুধু ইতিহাসের জন্যই নয়, সময় কাটানোর জন্যও এটি দারুণ একটি স্পট। এখানে রয়েছে বিশাল একটি আম বাগান, যেখানে হাঁটতে খুবই ভালো লাগে, এবং বাচ্চাদের জন্য অনেক রকম রাইড। এই দেখেন আমার অপদার্থ ছোট ভাই জাম্পিং করতেছে। সে বিয়ের জন্য পাগল। আপনারা তাকে একটা বউ এনে দিন সবাই। সানির বউ লাগবে। পকেটে 100 টাকা থাকলে এখন দেখতেন সে ডান পকেট থেকে বাম পকেট নিত, বাম পকেট থেকে ডান পকেট নিত। অপদার্থ পড়ে গেল। বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের রাইড আছে ছোট বাচ্চাদের আসলে সময় কাটানোর জন্য। এই দেখেন একটা রাইড দেখা যাচ্ছে, এই একটা রাইড। একজন অপদার্থ বাচ্চা এইমাত্র লাফালাফি করলো এখানে। পিছনে আরেকটা ঘুরতেছে। আর পুরো বাগানে আসলে অনেকগুলো দোলনা আছে, সুন্দর করে ডালের সাথে পাতা, মোটামুটি নিরাপদ। বন্ধুরা, এই রাজবাড়ির যেটা বিশাল বিশাল একটা পরীক্ষা, যেটা এটার স্পেশালিটি, যেটা প্রথমেই বলছিলাম, দেখেন চতুর্দিকে ঘোরানো এটার বিশাল বড় দিঘির মতো, যেটা আসলে মূলত এই বাড়িটাকে সেফটি দেয় বিদেশি শত্রুর হাত থেকে বা তৎকালীন সময়কার যারা রাজাদের বিপক্ষে ছিল তাদের হাত থেকে। এটা আসলে সব জায়গায় দেখা যায় না। আমি অনেকগুলো বাড়ি ঘুরেছি, বাট সব জায়গায় পাইনি, শুধু এখানে দেখলাম এটা। বন্ধুরা, আমরা আমাদের ব্লগের প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে আসলে রাজবাড়ির পুরোটা দেখা যায়, যদিও সূর্যটা আসলে আমার পিছনে, ক্যামেরায় কতটুকু আসতেছে আমি বুঝতে পারতেছি না সেটা। তো আপনারা যদি পাবনার এই দুলাই রাজবাড়ি আসেন, এটা সুজানগরের দুলাইতে অবস্থিত। আপনারা দুলাই আসলে বা পাবনা আসলে রাজবাড়ি দেখে যাবেন। বাংলাদেশের হয়তো একমাত্র মুসলিম রাজবাড়ি এটাই, এবং অনেক সুন্দর করে পরিকল্পিতভাবে রাজবাড়িটি করা। বিশাল জায়গা নিয়ে চারপাশে পরিখা রয়েছে, ফুলের বাগান রয়েছে, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট খেলাধুলার ব্যবস্থা রয়েছে, এবং একটা 250 বছর আগে ফিল পাবেন সে সময়কার রাজাদের কালচার, তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি, সব কিছু ছোঁয়া পাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সব মিলিয়ে বন্ধুদের সাথে আড্ডা কিংবা ফ্যামিলি পিকনিকের জন্য এটি একটি আদর্শ জায়গা। আপনি যদি পরিবার বা বন্ধুদের সাথে একদিনের জন্য কোনো পিকনিক স্পট খুঁজেন বা ট্যুর দিতে চান, আপনি স্বচ্ছন্দে এখানে আসতে পারেন।